এই নে পাপিয়া, মিষ্টি খা। আমার ছেলের বিয়ে ফাইনাল হয়ে গেছে। আজকে বিয়ের পাকা কথা ছিল, 2 মাস পর ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা আনবো। আচ্ছা, তুই তো ছেলের বিয়ের জন্য সম্বন্ধ দেখছিস না কেন? আমি ঘটক মশাইকে মেয়ে দেখতে বলবো নাকি? ওনার হাতে অনেক ভালো ভালো মেয়ে আছে। না, আমার ছেলের জন্য কাউকে মেয়ে খুঁজতে হবে না। আমি আমার ছেলেকে বলেই রেখেছি নিজের পছন্দের লাভ ম্যারেজ করতে। আমি তোদের মতো পুরানো যুগের চিন্তায় বিশ্বাসী নই যে ছেলেকে জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেব। আমি তো মডার্ন মা হতে চাই। আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, আমি ওই মেয়েকেই বাড়ির বৌমা করে নিয়ে আসতে বলেছি। আরে না না, ব্যাপারটা সেটা নয়। অ্যারেঞ্জ ম্যারেজ হোক কিংবা লাভ ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই মেয়েটার খোঁজ খবর নিয়ে নিস। মেয়েটার ফ্যামিলি কেমন সেটা দেখে নিবি। মেয়ে ভালো হলে তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। থাক, তুই আর জ্ঞান দিস না। লাভ ম্যারেজে আবার খোঁজ খবর নিতে যাব কেন? আমার ছেলে আমার জন্য সেরা বৌমা আনবে। আসলে আমি আবার ওসব অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করি না। অ্যারেঞ্জ ম্যারেজ মানেই একটা নাটক। যেসব মেয়ে বিয়ের আগে 10টা ছেলের সাথে চড়ে বেড়ায়, পরে আর ছেলে খুঁজে পায় না, তাদের বাড়ির লোকেরাই পরে একটা দেখে শুনে বিয়ে দিয়ে দেয়। প্রথমে সংস্কারী ঘোমটাওয়ালি সাজার নাটক করবে, আর তারপরেই তো বিয়ের পর আসল রূপ দেখাবে। প্রতিবেশীর মুখে এমন কথা শুনে শ্রীতমা দেবীর মোটেই পছন্দ হয় না। তাই সে বেশি কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই শ্রীতমা দেবীর ছেলের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। অন্যদিকে পাপিয়া দেবীর ছেলে নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে লাভ ম্যারেজ করে। কিন্তু তাদের বিয়ের পর দুই পরিবারই অনেক পরিবর্তন আসে। বৌমা, তুমি উঠে পড়েছো? চলো আমার সাথে রান্নাঘরে চলো। এখন তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি শুধু আমার সাথে থেকে কোথায় কি আছে দেখে নেবে। কিন্তু মা, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করে নিয়েছি। তবে আমি কি রান্না করব বুঝতে পারছিলাম না। সকালের খাবারে পরোটা, আলুর দম আর সুজির হালুয়া করেছি। আপনার ছেলে টিফিনে নিয়ে যাবে বলে আমি ভাত আর চিকেন কষা রান্না করে দিয়েছি। ওরে বাবা, তুমি ঘুম থেকে উঠলে কখন আর রান্না করলে কখন? 2 দিন হলো না বিয়ে হয়েছে, তুমি রান্না বান্না শুরু করে দিয়েছো? কখন উঠেছো তুমি ঘুম থেকে? আসলে আমার ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। আমি তো মর্নিং কলেজে পড়তাম, তাই আমাকে ভোরবেলা উঠতে হতো। ওই অভ্যাসটা আমার এখনো যায়নি। সুকন্যার কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। অন্যদিকে পাপিয়া দেবীর নতুন বৌমা অনেক বেলা হয়ে গেলেও ঘুম থেকে উঠতে চায় না। 9টা বেজে গেল, বৌমা তো এখনো উঠছে না। আজকে কি তাহলে আমাকেই রান্না করতে হবে? কেন? আমি তো বারবার বলেছিলাম ছেলেকে লাভ ম্যারেজ করতে দিও না। আমার কোনো কথাই তো শুনলে না। ছেলে তো লাভ ম্যারেজ করেছে, বৌমা এখন 10টায় ঘুম থেকে উঠবে না তো কখন উঠবে? আর তুমি তো কিছু বলতেও পারবে না। আর কিছু বলতে গেলেও তো তোমার ছেলে বৌমার হয়ে কথা বলতে চলে আসবে। আরে দূর, তুমি এত বকছো কেন? কি হয়েছে? আমার বৌমা ঘুমাচ্ছে তাতে? ঘুমাক না, ও তো আমার মেয়ের মতো। আজকে না হয় আমি রান্না করলাম, তাতে কি আসে? সবে সবে বিয়ে হয়েছে, সংসারের হাল ধরতে নতুন বৌমার তো একটু সময় লাগবেই। মুখে এমন কথা বললেও মনে মনে পাপিয়া দেবী তার নতুন বৌমার উপর খুবই রেগে থাকে। কারণ সে ছেলের বিয়ের আগে আশা করে ছেলের বিয়ের পর তাকে হয়তো কোনো কাজই করতে হবে না। কিন্তু বাড়ির বাকি সদস্য শুভ এবং শৈলীর লাভ ম্যারেজের বিরুদ্ধে থাকায় কেবলমাত্র পাপিয়া দেবীর নিজে ছেলেকে সাপোর্ট করে। আর সেই কারণেই শুভ লাভ ম্যারেজ করতে সক্ষম হয়। সেই জন্য পাপিয়া দেবী এখন পুরোপুরিভাবে ফেঁসে যায়। সে চাইলেও এখন নতুন বৌমাকে কোনো কথা বলতে পারে না। সে চুপচাপ মন খারাপ করে রান্নাঘরে রান্না করতে থাকে। ঠিক এমন সময় শ্রীতমা দেবী হালুয়া নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কিরে পাপিয়া, এখনো সেই তোকেই রান্না করতে হচ্ছে? তোর নতুন বৌমা কোথায়? দেখ, আমার বৌমা সেই ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্নাও করে নিয়েছে। আমার বৌমা খুব ভালো সুজির হালুয়া রান্না করেছে, তাই তোকে একটু দিতে এলাম। ও আচ্ছা, তাই নাকি? আমার বৌমাও তো আজকে পায়েস আর হালুয়া রান্না করবে বলছিল। যাই হোক, আমার বৌমাও কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে। ও রান্নাঘরে এসেছিল রান্না করতে, আমি ওকে ঘরে পাঠিয়ে দিলাম। সবে সবে বিয়ে হয়েছে, এখনই কি মেয়েটাকে দিয়ে কাজ করানো যায়? আমি ওরকম শাশুড়ি মা নই, আমি মডার্ন শাশুড়ি।
এভাবেই পাপিয়া দেবী সম্পূর্ণ রকমভাবে মিথ্যা কথা বলে। কিন্তু ঠিক তখনই শুভ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। মা, অনেক দেরি হয়ে গেছে, আমি আর ব্রেকফাস্ট করবো না, আমার টিফিনটা দাও, আমি বেরিয়ে যাই। ও হ্যাঁ, বলছি শৈলী কিন্তু এখনো ঘুমাচ্ছে, ওর বেলা 12টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস আছে, ওকে কিন্তু তুমি ডাকতে যেও না, ও আবার রেগে যাবে। এভাবেই শুভ সত্যি কথা বলে দিলে প্রতিবেশীর সামনে পাপিয়া দেবী খুবই লজ্জিত হয়ে পড়ে, আর সে লজ্জায় কোনো কথা বলতে পারে না। যা দেখে শ্রীতমা দেবীর খুবই হাসি পায়, আর সে মিচকে মিচকে হাসতে হাসতে নিজের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। 1 মাস কেটে গেলেও শৈলী এখনো পর্যন্ত সংসারের কোনো কাজে হাত দেয় না, এমনকি তাকে খাবারও পরিবেশন করে দিতে হয়। অন্যদিকে শ্রীতমা দেবী তার বৌমাকে নিয়ে খুবই সন্তুষ্ট, কারণ সুকন্যা লক্ষ্মী মেয়ের মতো বাড়ির সমস্ত কাজকর্ম করে, সবার খেয়াল রাখে, আবার শাশুড়ি মায়ের সব কথা মান্য করে চলে। এ কি মা, আপনার তো সামনের দিকে অনেক চুল পেকে গেছে, আসুন আমি আপনার চুলে কালার করে দিই, চুল কালো করে নিলে আপনাকে পুরো ইয়াং দেখাবে। কিন্তু তোমার হাত তো কালো হয়ে যাবে, বাড়িতে গ্লাভসও কিনে রাখা নেই। আমার মেয়েটাকে কতবার বলেছি চুলটা একটু কালো করে দিতে, ও তো করে দিতেই চায় না, বলে নাকি ওর হাত কালো হয়ে যাবে। আরে তাতে কি হয়েছে, আমি হাতে প্লাস্টিক পরে নিচ্ছি, আর অল্প একটু হাত কালো হলেও অসুবিধা নেই, বাসন মাজলে জামা কাপড় কাচলে 2 দিনে কালি উঠে চলে যাবে। এই বলে সুকন্যা খুব সুন্দর করে তার শাশুড়ি মায়ের চুল কালো করে দেয়। বৌমার কাছ থেকে এরকম সেবা যত্ন পেয়ে শ্রীতমা দেবী মনে মনে খুবই খুশি হয়। অন্যদিকে পাপিয়া দেবী বাড়িতে বৌমা থাকা সত্ত্বেও সমস্ত কাজকর্ম একা একা করতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। বৌমা, এই তেলটা আমার কোমরে লাগিয়ে একটু মালিশ করে দাও তো, কোমরে ভীষণ ব্যথা করছে, অনেকগুলো জামা কাপড় কাচলাম তো সেই জন্য। ও শিট, না না, আমি এখন তেল হাতে নিতে পারবো না, আমি কদিন আগে হাতে নেল এক্সটেনশন করিয়েছি, পেডিকিউর করিয়েছি, আমার হাতের গ্লো নষ্ট হয়ে যাবে, আর নখগুলোও তো ভেঙে যেতে পারে। বৌমা, তুমি তো সংসারের কোনো কাজ করো না, আমার ছেলে তোমাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছে, আমি আমার ছেলের পছন্দকে মেনে নিয়ে তোমাকে মাথায় তুলে রেখেছি, কিন্তু তবুও তুমি তোমার শাশুড়ি মায়ের একটুও সেবা যত্ন করো না। এর চেয়ে ভালো আমি যদি দেখে শুনে আমার ছেলের অ্যারেঞ্জ ম্যারেজ করাতাম, তাহলে হয়তো আমিও শ্রীতমার বৌমার মতো ভালো বৌমা পেতাম। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে শৈলী খুব রেগে যায়, আর সে শাশুড়িকে শায়েস্তা করার জন্য হাসি মুখে বলে, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আপনি বসে পড়ুন, আমি আপনার পিঠে তেল মালিশ করে দিচ্ছি। এই বলে শৈলী শাশুড়ি মায়ের পিঠে তেল মালিশ করতে শুরু করে, কিন্তু সে ইচ্ছা করে শাশুড়ির পিঠে নখ ফুটিয়ে দেয়, যার ফলে পাপিয়া দেবী চিৎকার করে ওঠে, ওরে বাবা গো, মরে গেলাম, উফ বৌমা, উফ বৌমা, তোমার হাতের নখগুলো তো আমার পিঠের মধ্যে ঢুকে গেল, সব কি জ্বালা করছে। সরি মা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার হাতে বড় বড় নখ আছে, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। এই বলে শৈলী মনে মনে হাসতে থাকে। অন্যদিকে পাপিয়া দেবী খুব ভালো মতোই বুঝতে পারে যে শৈলী ইচ্ছা করে এরকম শয়তানি করেছে, তবুও সে মুখে কিছু বলতে পারে না, সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এভাবেই দিনের পর দিন শৈলীর শয়তানি যেন বাড়তেই থাকে। তাই পাপিয়া দেবী এবার মাঝে মধ্যে নিজের ছেলের কাছে বৌমার বিরুদ্ধে নালিশ জানায়। এতে করে শৈলীর মনে শাশুড়ি মায়ের প্রতি আরো বেশি ক্ষোভ জমতে থাকে। একদিন যখন শুভর বাড়িতে ফেরার সময় হয়, তখনই শৈলী তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, সকাল থেকে দেখছি আপনি একা একা কাজ করেই চলেছেন, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি ঘরে গিয়ে এসি চালিয়ে বসুন, আমি বাকি কাজগুলো করে দিচ্ছি। শৈলীর কথা শুনে পাপিয়া দেবী খুবই খুশি হয়, কারণ শৈলী আজকে প্রথমবার নিজে থেকে বাড়ির কাজ করার জন্য এগিয়ে আসে। তাই পাপিয়া দেবী তখনই কাজকর্ম ছেড়ে রেখে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে। আর অন্যদিকে শৈলী চালাকি করে চোখে মুখে এবং জামা কাপড়ে কিছুটা জল ছিটিয়ে ঘরবাড়ি মুছতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই শুভ বাড়িতে ঢোকা মাত্রই শৈলী ক্লান্ত হওয়ার নাটক করে। কি ব্যাপার শৈলী, তুমি অসুস্থ নাকি? আর তোমার জামা কাপড় এরকম ভিজে গেল কিভাবে? জামা কাপড় তো ঘামে ভিজে গেছে,
সেই সকাল থেকে একইভাবে খেটেই যাচ্ছি। তুমি যখন বাড়িতে থাকো তখন তোমার মা আমাকে কোনো কাজ করতে দেয় না, কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই তোমার মা আমার উপর অত্যাচার করে। তুমি আজকে হঠাৎ করে চলে এলে বলে ব্যাপারটা দেখতে পেলে। এভাবেই শৈলী খুবই চালাকি করে ধীরে ধীরে শুভর ব্রেন ওয়াশ করতে থাকে, যার ফলে শুভ মনে মনে তার মায়ের উপর খুবই রেগে থাকে। অন্যদিকে সুকন্যাকে নিয়ে সংসারে কোনো রকম অশান্তি থাকে না, বরং বাড়িতে কিভাবে শান্তি বজায় থাকবে সুকন্যা সবসময় সেই চেষ্টাই করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে একদিন শৈলী নিজের ঘরে ভিডিও রেকর্ডিং অন করে তার শাশুড়ি মাকে সেখানে ডেকে নিয়ে আসে। মা, আমার এই ডান হাতটা ভীষণ ব্যথা করছে, আপনি একটু পেছন থেকে আমার ডান হাতটা টেনে শক্ত করে ধরুন তো, খুব জোরে টানবেন যাতে আমার হাতের ব্যথা ঠিক হয়ে যায়। এই শুনে পাপিয়া দেবী শৈলীর হাত ধরে টানতে শুরু করে, কিন্তু এমন সময় শৈলী নাটক করে কাঁদতে শুরু করে দেয়। আরে আরে, আপনি কি করছেন মা? ছেড়ে দিন, আমার হাতে লাগছে তো। আপনি এভাবে আমার উপর আর অত্যাচার করতে পারবেন না। আমি কিন্তু আজকে সবটাই ভিডিও রেকর্ডিং করছি। আপনার ছেলে বাড়িতে আসলেই আমি আজকে সব সত্যি কথা বলে দেব। আপনি কিভাবে আমার উপর অত্যাচার করেন আজকে আপনার ছেলে সব জানতে পারবে। পাপিয়া দেবী তার বৌমার কথা কিছুই বুঝে উঠতে পারে না। আসলে শৈলী তার শাশুড়ি মাকে বোকা বানিয়ে মিথ্যা একটা ভিডিও রেকর্ডিং করে নেয়। কিছুক্ষণের মধ্যেই শুভ বাড়িতে এলে শৈলী খুব চালাকি করে সেই ভিডিওর ছোট্ট একটা ক্লিপ শুভকে দেখিয়ে দেয়, যা দেখে শুভ তার মায়ের উপর খুবই রেগে যায় আর তার মাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। অনেক হয়েছে শুভ, আর নয়। এই বাড়িতে হয় তোমার বাবা মা থাকবে কিংবা আমি থাকবো। তোমার বাবা মাকে তুমি এখনই বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, তা না হলে আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাব। আজকে আমি বুঝতে পারছি শুভ, তোর পছন্দকে স্বীকার করে আমি কত বড় ভুল করেছি। শ্রী তোমার কথা শুনে আমি যদি এই মেয়ের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি তো পরে খবর পেয়েছি তোর বউয়ের ফ্যামিলির লোকেরা সবাই খুব খারাপ। ওদের মানসিকতা যেমন ছোট, তোর বউয়ের মানসিকতাও সেরকমই ছোট। আজকে যদি আমি তোর দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ করাতাম তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। তোর বাবা আমাকে বারবার বলেছিল আমি যাতে এই মেয়েকে মেনে না নিই, কিন্তু তোর বাবার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শুভ তার মায়ের কোনো কথাই শুনতে চায় না, কারণ শুভর চোখে এখন তার বউয়ের চেয়ে ভালো কেউ হতেই পারে না। তাই বাধ্য হয়ে শুভর বাবা মা সেই বাড়ি ছেড়ে নিজেদের গ্রামের বাড়িতে চলে যায়। তারা আর কখনো ছেলে বৌমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। অন্যদিকে শ্রীতমা দেবী এবং তার পরিবার বাড়ির বৌমা সুকন্যাকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। হিমাদ্রি এবং তার স্বামী কালু তাদের 7 মেয়ে এবং 1 ছেলের সঙ্গে বাস করত। কালুর মদ খাওয়ার খুব বাজে অভ্যাস ছিল। দিন রাত সর্বদাই সেই নেশার ঘরে আচ্ছন্ন থাকত। বাড়িতে তার ছেলে মেয়েরা ক্ষুধা যন্ত্রণায় কাতর হয়ে পড়ত, কিন্তু তবুও কালুর কিছুই যায় আসতো না। এমনকি সে মদ খাওয়ার টাকার জন্য গ্রামের লোকজনের বাড়ি থেকে চুরি পর্যন্ত করত। কালুর এরকম স্বভাবের জন্য গ্রামবাসী তাকে অনেকবার ধরে বেঁধে মারধর করত। এভাবেই চলতে চলতে একদিন কালু মারা যায়। গ্রামবাসী হিমাদ্রি এবং তার পরিবারকে খারাপ চোখে দেখত। কেউ তাদের সঙ্গে মিশত না এবং কেউ হিমাদ্রিকে কোনো কাজও দিত না। একদিন হিমাদ্রি তার 2 মেয়ে ললিতা এবং জ্যোতির সঙ্গে কোথাও একটা যাচ্ছিল। এই এই দেখো, কালো চোরের বউ যাচ্ছে। বর চুরি করে মদ খেত, এদের দুবেলা দুমুঠো খাবার জুটতো না, অথচ 7-8টা বাচ্চা জন্ম দিয়ে বসে আছে। সেটাই তো, এদের পরিবারটাই নোংরা। এখন তো শুনেছি এদের আরো কষ্ট। দেখো, আবার কালুর মতো এরাও চুরি করা শুরু করবে হয়তো। পেটে অন্ন না থাকলেও অসুবিধা নেই, কিন্তু এদের পেটে বাচ্চা থাকা চাই। ছে! এই এই, এদিক দিয়ে কোথায় যাচ্ছিস তোরা? যা, ভাগ ভাগ এখান থেকে। আমাদের বাড়ির সামনে দিয়ে যাবি না একদম। চোরের দল একটা কোথাকার। ঠিক নাই আমাদের বাড়ি থেকে চুরি করতে এসেছিস হয়তো। না না দিদি, আমরা চুরি করতে আসিনি। আমরা তো... তোদের কথা শোনার মতো সময় নেই। যেতে বললাম, যা এখান থেকে, অন্য রাস্তা দিয়ে যা। হিমাদ্রি তার 2 মেয়েকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে তার সবকটা ছেলে মেয়ে ক্ষুধার্ত ছিল। হিমাদ্রি ভেবেছিল
গ্রামের কারোর কাছ থেকে কিছু খাবার চাইবে, কিন্তু লোকজন তাদের এতটাই ঘৃণা করত যে তাদেরকে সাহায্য করা তো দূরের কথা, তাদের মুখ দেখতেও প্রস্তুত ছিল না। হে উপরওয়ালা, এত কষ্ট তুমি কেন দিচ্ছ আমাদের? আমি আমার ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব? আমি এমন অভাগা এক মা যে এদের মুখে খাবারও তুলে দিতে পারছি না। আমি বড় মেয়ে দুটোর বিয়ের বয়স হয়ে গেল, তাদের আমি বিয়ে দেব কিভাবে? বাচ্চা মেয়েগুলোর পড়াশোনা করার কত ইচ্ছা, তাদের স্কুলে ভর্তি করারও ক্ষমতা নেই আমার। আর ছেলেটার কথা কি বলবো, তুমি তো সবই জানো। মা, তুমি কেঁদো না এভাবে। আমরা জানি মা, আমরা সবই বুঝতে পারি তোমার কষ্ট। তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ মা, তুমি চিন্তা করবে না। উপরওয়ালা একদিন না একদিন ঠিক মুখ ফিরে চাইবে, তুমি দেখো। হিমাদ্রিকে তার মেয়েরা বুঝলেও তার একমাত্র ছেলে রিজু তার মাকে কোনোদিনও বোঝার চেষ্টা করতো না। সে চাইলেই ইনকাম করে তাদের পরিবারকে খাওয়াতে পারত, কিন্তু সে কোনো রকমের কাজকর্ম করত না। সে সারাদিন অন্য এলাকার ছেলেদের সঙ্গে আড্ডা মারত। বাড়িতে সে শুধুই খিদে পেলে আসতো। এমনই একদিন দুপুরবেলা রিজু বাইরে থেকে বাড়ি আসে। কই সবাই কোথায়? কেউ বেঁচে আছে নাকি মরে গেছে সবাই? মা, আমার খাবার নিয়ে এসো, খিদে পাচ্ছে। কই নিয়ে এসো খাবার। রিজুর আওয়াজ পেয়ে তার মা হিমাদ্রি তার জন্য একটা প্লেটে করে দুটো রুটি আর লবণ নিয়ে আসে। এই নে রিজু, খেয়ে নে। তুই কোথায় ছিলিস সকাল থেকে বলতো? তোকে আর কত বোঝাবো বাবা, একটা কোনো কাজ খুঁজতে পারিস তো? এভাবে আর কতদিন চলবে বলতো? এটা কি খাবার দিয়েছো? রুটি আর লবণ? তুমি জানো না আমি গরিবদের খাবার খেতে পারি না? নুন দিয়ে শুকনো রুটি তোমরা খেতে পারো, কিন্তু আমি পারি না। আমি তো আগে থেকেই জানতাম বাড়ি গেলে এরকমই কোনো খাবার জুটবে কপালে। আমি এই খাবার খাবো না। এই বলে রিজু খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। আরে রিজু, তুই রুটি ফেলে দিলি কেন বাবা? এভাবে কেউ খাবার ফেলে দেয়? এমনিতেই আমাদের কপালে খাবার জোটে না। আমি না খেয়ে তোর জন্য রুটি দুটো রেখে দিয়েছিলাম, আর তুই ফেলে দিলি। কি খাবি তুই এখন বল? আমার খাওয়া নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই দেখো, আমি বিরিয়ানি কিনে এনেছি, তাও আবার বড় রেস্টুরেন্ট থেকে। এক প্লেট বিরিয়ানি 500 টাকা দাম। 500 টাকা? ভাই, তুই এত টাকা কোথায় পেলি? মা, একে জিজ্ঞাসা করো তো, এ এত টাকা কোথায় পেলো? কি রে বল, কোথায় পেলি তুই এত টাকা? কে দিল তোকে? কে দিল মানে? এই দুনিয়ায় কেউ কাউকে এমনি এমনি টাকা দেয় না। আমার খিদে পাচ্ছিল তাই আমি একজনের পকেট মেরে দিয়েছি। 500 টাকা পেয়ে গেলাম আর বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম। যাক, যা হয়েছে হয়েছে, এবার সবাই চুপ করো, আমাকে খেতে দাও মজা করে। যাও যাও, সব যাও এখান থেকে। ছি রিজু ছি, তুইও শেষ পর্যন্ত তোর বাবার মতোই হয়ে গেলি। হে উপরওয়ালা, আমাকে তুলে নাও তুমি, আমার কপালটাই খারাপ। রিজু আপন মনে মজা করে বিরিয়ানি খেয়েই চলেছিল। তাকে বিরিয়ানি খেতে দেখে তার ছোট দুই বোন পম্পা এবং রূপার খুব লোভ হয়। দাদা, এ দাদা, আমাদেরও দে না একটুখানি বিরিয়ানি। দে না দাদা, একটু অল্প একটু দে না। যা যা, ভাগ এখান থেকে। বিরিয়ানি খাবে? মাকে বল, মা তোদের খাবার দেবে, শুকনো রুটি আর লবণ। দাদা, একবার দে না রে, আমি হা করছি, একবার খেয়ে দেখি না কেমন লাগে। এক গাল দে না দাদা। এবার থেকে আর বাড়িতে খাবার নিয়ে এসে খাওয়া যাবে না দেখছি, বাইরে থেকেই খেয়ে আসতে হবে। মা, এদেরকে এখান থেকে সরাও, না হলে আমি মেরে দেবো বলে দিলাম। রিজু এরকমই ছিল। নিজের অসহায় মায়ের প্রতি, তার দিদিদের প্রতি, ছোট ছোট বোনদের প্রতি তার কোনো রকমের মায়া দয়া কিছুই ছিল না। এভাবেই সময় কাটছিল। একদিন ললিতা কাদামাটি দিয়ে চুলা তৈরি করছিল, কারণ তাদের চুলাটা কে যেন ভেঙে দিয়েছিল। তখন সেখানে তার ছোট বোন পম্পা আর রূপা আসে এবং তারা কিছুটা কাদামাটি হাতে নিয়ে খাওয়া শুরু করে। এই, তোরা মাটি খাচ্ছিস কেন রে? মাটি কেউ খায় নাকি? এটা খাওয়ার জিনিস নয়, রাখ এখানে, আমি চুলা বানাবো। দিদি, চুলা বানিয়ে কি হবে? আমাদের তো চুলাতে কিছু রান্না হয় না। একটু মাটি দে না দিদি, আমাদের খুব খিদে পেয়েছে। ঘরে তো খাওয়ার জিনিস কিচ্ছু নেই। আমাদের খিদে পেলে আমি আর রূপা মাটি খাই, আমাদের মাটি খেয়ে পেট ভরে যায়। হ্যাঁ দিদি, আমরা দুজনে এই চুলা ভেঙে ভেঙে মাটি খেয়েছিলাম কালকে। এই দিদি, দে না একটু মাটি খাই।
হিমাদ্রি তার মেয়েদের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। না, অনেক হয়েছে, আর নয়। এইভাবে চলতে থাকলে আমার মেয়েগুলো না খেয়ে খেয়ে মরে যাবে। আমি যেখান থেকেই পারি না কেন, আমার মেয়েদের জন্য আজকে খাবার নিয়েই বাড়ি ফিরবো। এই বলে হিমাদ্রি বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে কার কাছে সাহায্য চাইবে কিছুই বুঝতে পারছিল না। পাড়ার লোকজন তাকে দেখলেই হেয় করে। সে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন সে একটি আলুর ক্ষেত দেখতে পায়। এই তো, এখানে অনেক আলুর চাষ করা হয়েছে। এখান থেকে কিছু আলু নিয়ে গিয়ে আলুগুলো পুড়িয়ে মেয়েদের নুন দিয়ে খাওয়ানো যাবে। কিন্তু এটা তো চুরি, আর চুরি করা অন্যায়। কিন্তু আমি কি করব? এছাড়া যে আর কোনো উপায় নেই আমার কাছে। মেয়েগুলো খিদের জ্বালায় মাটি খাচ্ছে। হিমাদ্রি অনেক ভাবনা চিন্তা করার পর জমি থেকে মাটি খুঁড়ে অনেকগুলো আলু তোলে। একটা বস্তায় করে সে বেশ খানিকটা আলু নিয়ে চলে আসে। বাড়িতে এসে আলুগুলো পুড়িয়ে সে তার মেয়েদের খেতে দেয়। তার মেয়েরা সবাই পেট ভরে আলু পোড়া খায়। সবার খাওয়া হয়ে গেলে, মা, আমাদের তো খাওয়া হয়ে গেছে, তুমি এবার খেয়ে নাও। হ্যাঁ রে মা, খাচ্ছি, আমারও খুব খিদে পেয়েছে। হিমাদ্রি খাবার মুখে দিতে যাবে, ঠিক সেই সময় কয়েকটা গ্রামের লোক হিমাদ্রিকে ধরে নিয়ে চলে যায়। ললিতা ও জ্যোতি কাঁদতে কাঁদতে তাদের পেছন পেছন ছুটে যায়। এই যে মালিক, তোমার ক্ষেতের আলু এই হিমাদ্রি চুরি করেছে। আমরা ঠিক ধরেছি, এই গ্রামে এরা ছাড়া আর কেউ চুরি করতে পারে না। এরা সবাই মিলে মজা করে আলু খাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি। না, আমার মা চুরি করেনি। আমার মা এমন কাজ করতে পারে না। মা, বলো না তুমি। তোমার মাই আলু চুরি করেছে। তোমাদের জ্বালায় আমরা শান্তিতে বাঁচতেই পারবো না দেখছি। 7 সপ্তাহ মেয়েকে যখন খাওয়াতে পারবি না, মানুষ করতে পারবি না, তখন কি দরকার ছিল 7-8টা বাচ্চাকে জন্ম দিয়ে ফৌজ তৈরি করার? কেন জন্ম দিয়েছিলি বল? আমাকে ক্ষমা করে দিন সাহেব। আমার মেয়েদের পেট ভরানোর জন্য আমি আর কোনো উপায় খুঁজে পাইনি। আমি আপনার আলুর দাম দিয়ে দেব, আমাকে কিছু সময় দিন। না না, এক কাজ কর, আলুর দাম দিতে হবে না। তুই বরং এই সুন্দরী বড় মেয়ে ললিতাকে দিয়ে দে। মানে ললিতার সঙ্গে আমার বিয়ে দে। আমার বাড়িতে আমার দ্বিতীয় বউ হয়ে থাকবে, একদম রানীর মতো জীবন কাটাবে, বুঝেছিস? এটা শুনে ললিতা খুব রেগে যায় এবং মোহন বাবুর গালে একটা চড় মেরে বলে, শয়তান লোক, তোমার লজ্জা করে না? আমি তোমার মেয়ের বয়সী, আর তুমি আমাকে বিয়ে করার কথা বলছো? আমরা গরিব বলে কি আমাদের সঙ্গে তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, আর আমরা কিছুই বলবো না? কি মনে করো তোমরা নিজেদের? হ্যাঁ। ঠিক এমন সময় ওখান দিয়ে গ্রামে জমিদার বাবু যাচ্ছিল। সে সবটা জানার পর বলে, মোহন, এটা তোর একদমই উচিত হয়নি। এরা গরিব অসহায়, এদেরকে সাহায্য করা দরকার। কি হয়েছে, কয়েক কেজি আলুই তো নিয়েছে। নে, তোর আলুর টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি, নে ধর। আর এই যে হিমাদ্রি, আমি সব জানি তোর পরিবারের অবস্থা। একবার তুই আমার কাছে আসতে পারতিস তো। কেন জমিদার বাবু, আপনার কাছে গেলে কি আপনি আমাদের সাহায্য করতেন? হ্যাঁ, নিশ্চয়ই করতাম। শোন, তোর ওই দুটো মেয়ে ভালোই বড় হয়ে গেছে। তোর তো একটা নয়, 8টা ছেলে মেয়ে। এভাবে না খাইয়ে খাইয়ে আর কতদিনই বা রাখবি এদের? তাই বলছি, শোন, তোর এই 2 মেয়েকে আমার বাড়িতে কাজ করতে পাঠিয়ে দিস। মাস গেলে আমি এদের বেতন দেব, তোদের সংসার ভালো ভালোই চলে যাবে। কি বলিস? এটা শুনে হিমাদ্রি খুবই খুশি হয়। সে পরের দিন থেকেই তার মেয়ে ললিতা এবং জ্যোতিকে জমিদার বাবুর বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন জমিদার বাবুর আসল চেহারা বাইরে বেরিয়ে আসে। জমিদার বাবু আসলে একজন খুবই ভণ্ড ও চালাক চতুর লোক ছিল। সে সব সময় ললিতা ও জ্যোতির দিকে খারাপ নজরে দেখত। সে একদিন ললিতাকে একা পেয়ে তার সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু ললিতা সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি এসে ললিতা তার মাকে এই ঘটনা বললে তার মা বলে, এখন তোরা কাজ ছেড়ে দিলে আমাদের অবস্থা তো আবার আগের মতো হয়ে যাবে মা। তোরা এদিক ওদিক না দেখে মুখ গুজে নিজেদের কাজ করে চলে আসবি। পরের দিন ললিতা জ্যোতিকে একাই জমিদার বাবুর বাড়িতে কাজে পাঠিয়ে দেয়। তুই আজকে একা এসেছিস? যাক, ভালোই হলো, আমার সুবিধাই হবে। আজকে আমিও দেখি তুই আমার হাত থেকে কিভাবে পালাস। জমিদার বাবু এই বলে জ্যোতির সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে ললিতা কয়েকটা পুলিশ নিয়ে এসে হাজির হয়। গ্রামের জমিদার বলে ভেবেছিলে যা ইচ্ছা তাই করবে, কেউ তোমায় কিচ্ছু করতে পারবে না, তাই না? এর আগেও তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, কিন্তু আমরা উপযুক্ত প্রমাণ খুঁজে পাইনি। আজকে এই দুটো মেয়ের জন্যই সব সম্ভব হলো। এই, ওকে গাড়িতে তোলো, তাড়াতাড়ি তোলো। ললিতা ও জ্যোতির সাহসিকতার জন্য সবাই তাদের বাহবা জানায়।
পুলিশ অফিসার রাজেন্দ্র ললিতাকে মহিলা পুলিশে একটি চাকরির ব্যবস্থা করে দেয় আর জ্যোতিকে মহিলা সমিতিতে অন্য একটা কাজে নিয়োগ করা হয়। এভাবেই ললিতা ও জ্যোতি তাদের সততা এবং সাহসিকতার পরিচয় দিয়ে তাদের পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হয়। এখন সকল গ্রামবাসী তাদের সঙ্গে ভালো ব্যবহার করে।